আজ আমরা ভারতের পরিষেবা খাত মানে সার্ভিসেস সেক্টর নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হাতে একটা বেশ ইন্টারেস্টিং প্রেজেন্টেশন আছে মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ডের। হ্যাঁ, এই ডেটাগুলো দেখলে বোঝা যাবে ভারতের অর্থনীতিতে এই সার্ভিস সেক্টরের আসল জায়গাটা কোথায়, মানে এর গুরুত্ব, পারফরম্যান্স আর ভবিষ্যৎ কি হতে পারে। ঠিক, তো আমরা তাহলে বোঝার চেষ্টা করব পরিষেবা জিনিসটা ঠিক কি, কেন এটা জরুরি, অর্থনীতিতে এর পাঙ্গ কতটা, কোন কোন বিজনেসের মধ্যে পড়ে, এসবই, তাই তো? একদম। আর মূল ফোকাসটা থাকবে এই যে সার্ভিস সেক্টর, এটা কি সত্যি ভারতের অর্থনীতির মানে মূল চালিকা শক্তি হয়ে উঠছে, সেটাই দেখব। শুরুতেই কিন্তু একটা দারুণ তথ্য আছে এখানে। ভারতের জিডিপিতে এর যা অবদান আর যত মানুষের কাজ বা চাকরি এর সাথে জড়িয়ে, দুটোই কিন্তু বিশাল। আচ্ছা, একদম শুরুতে আসি, পরিষেবা বা সার্ভিস বলতে ঠিক কি বোঝায়? দেখুন, সহজ ভাষায় বললে পরিষেবা হলো এমন কিছু কাজ বা সুবিধে যা আমরা হয়তো হাতে ছুঁতে পারি না, কিন্তু আমাদের দরকার মেটায় বা কোনো ভ্যালিউ অ্যাড করে। যেমন কয়েকটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধে হবে। ধরুন, ব্যাংকের কাজ, ডাক্তারের পরামর্শ, বা এই যে আমরা ফোনে কথা বলছি, ইন্টারনেট ব্যবহার করছি, এগুলো সবই তো পরিষেবা। দক্ষতা, সাপোর্ট বা সুবিধার মাধ্যমে ব্যক্তি বা কোম্পানিকে সাহায্য করা আর কি। ও আচ্ছা, তার মানে এটা শুধু কিছু অদৃশ্য জিনিস নয়, দেশের আর্থিক বৃদ্ধি, নতুন চাকরি তৈরি, আমাদের লাইফস্টাইল ভালো করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। একদম তাই। জিডিপির সবচেয়ে বড় অংশটা এখান থেকেই আসে। প্রচুর নতুন চাকরি হয়। আর ইনোভেশন নতুন আইডিয়া বা নতুন প্রযুক্তি, সেটাও এই সেক্টরেই বেশি দেখা যায়। আবার ধরুন, গ্লোবাল ইকোনমির সাথে ভারতের কানেকশন বাড়াতেও এর ভূমিকা বিরাট। আচ্ছা, এই পরিষেবা খাতের মধ্যে ঠিক কোন কোন সেক্টরগুলো পড়ে, প্রধান প্রধান কয়েকটা? হ্যাঁ, অনেকগুলোই আছে। যেমন ধরুন আইটি আর সফটওয়্যার সার্ভিসেস, যেটা নিয়ে ভারতের একটা পরিচিতিই আছে। তারপর ধরুন রিটেল ব্যবসা, ব্যাংকিং আর ফিনান্সিয়াল সার্ভিসেস, হাসপাতাল, হেলথ কেয়ার, ডায়াগনস্টিক্স। আরও আছে যেমন টেলিকম, ইন্টারনেট পরিষেবা, ট্যুরিজম, হোটেল ইন্ডাস্ট্রি, পাওয়ার বা গ্যাস ট্রান্সমিশন, নানা রকম কমার্শিয়াল সার্ভিসেস, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, ট্রান্সপোর্ট, লজিস্টিক্স। তালিকাটা বেশ লম্বা। বুঝলাম। আচ্ছা, ভারতের সার্ভিস সেক্টরের সাম্প্রতিক পারফরম্যান্স কেমন? এই প্রেজেন্টেশনে যা দেখলাম, দেশের মোট উৎপাদনে জিভিএতে এর অবদান নাকি সবচেয়ে স্টেডি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। গ্রস ভ্যালিউ অ্যাডেড বা জিভিএতে এর কন্ট্রিবিউশনটা খুবই স্থিতিশীল। অর্থবর্ষ ২৩ থেকে ২৫ এই সময়টায় গড় বৃদ্ধি ছিল প্রায় ৮.৩%। বাহ! আর একটা দারুণ বিষয় হল সার্ভিসেস এক্সপোর্ট, পরিষেবার রপ্তানি। অর্থবর্ষ ২৫-এর প্রথম দিকে এপ্রিল থেকে নভেম্বরে এর গ্রোথ হয়েছে প্রায় ১২.৮%। আগের বছর একই সময়ে এটা ছিল মাত্র ৫.৭%। তার মানে আন্তর্জাতিক বাজারেও চাহিদা ভালোই বাড়ছে। ঠিক তাই। আর একটা সংখ্যা তো রীতিমতো অবাক করার মতো। মোট জিভিএতে এর অবদান অর্থবর্ষ ১৪-র তুলনায় অর্থবর্ষ ২৫-এ নাকি ১০৯ গুণ বেড়েছে। ১০৯ গুণ! এটা তো বিশাল একটা পরিবর্তন। অবশ্যই। এটা শুধু টাকার অঙ্কে বৃদ্ধি নয়, এটা ভারতের অর্থনীতি যে ক্রমশ সার্ভিস নির্ভর হয়ে উঠছে সেটার একটা পরিষ্কার ইঙ্গিত। আর ভাবুন, দেশের প্রায় ৩০% চাকরি এই সেক্টর থেকেই আসছে। তার মানে প্রায় প্রতি ৩ জন কর্মীর একজন এই খাতের সঙ্গে যুক্ত। হ্যাঁ, মোটামুটি তাই। বিশ্বেও কিন্তু ভারতের একটা ভালো পজিশন আছে পরিষেবা রপ্তানিতে। তাই কত নম্বরে? বিশ্বের ৭ম। মার্কেট শেয়ার প্রায় ৪.৩%। আর একটা জিনিস খেয়াল করার মতো, অগস্ট ২০২১ থেকে কিন্তু টানা ৪১ মাস ধরে এই সেক্টরটা এক্সপ্যান্ড করছে, একটানা বেড়ে চলেছে। ৪১ মাস! তার মানে কোভিডের ধাক্কা সামলেও এটা বেড়েছে। হ্যাঁ, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। দেখুন, অর্থবর্ষ ২৪-এ দেশের মোট জিভিএর প্রায় ৫৫% এসেছে এই সার্ভিস সেক্টর থেকে। ১০ বছর আগে অর্থবর্ষ ১৪-তে এটা ছিল ৫০.৬%। তাহলে অর্থনীতির জন্য এই খাতের গুরুত্ব যদি আমরা একটু সংক্ষেপে বই, কি দাঁড়ায়? দেখুন, মূলত ৩টে পয়েন্ট। ১, এটা পুরো ভ্যালু চেনটাকে চালায়, প্রোডাকশন থেকে কনজাম্পশন পর্যন্ত। আচ্ছা। ২, এর গ্রোথ খুব ফাস্ট আর ইম্প্যাক্টটাও বিরাট, কারণ জিডিপিতে এর অবদানই সবচেয়ে বেশি। আর ৩ নম্বর? ৩ নম্বর হলো এটা একটা মাল্টিপ্লায়ার এফেক্ট তৈরি করে।
পরিষেবা খাত নিজে তো বাড়েই, অর্থনীতির অন্য সেক্টর যেমন ধরুন ম্যানুফ্যাকচারিং বা এগ্রিকালচার, তাদের বৃদ্ধিকেও কিন্তু এটা সাহায্য করে, আরও এফিশিয়েন্ট করে তোলে। বুঝলাম। আচ্ছা, এই যে বৃদ্ধি, এর পেছনের কারণগুলো কি? মানে ফিউচার গ্রোথের পোটেনশিয়ালটা কেমন দেখাচ্ছে? কারণ বেশ কয়েকটা। ভারতে ব্যবসা করার পরিবেশ মানে ইকোসিস্টেমটা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। দেশটা একটা গ্লোবাল টেকনোলজি হাব হিসেবে উঠে আসছে। দেশের ভেতরেও চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক বাজারেও ভারতের কোম্পানিগুলো ভালো কম্পিট করছে, আর সরকারি পলিসিও বেশ সাপোর্ট দিচ্ছে। সব মিলিয়ে পোটেনশিয়ালটা বেশ ভালো। এবার যদি একটু নির্দিষ্ট সেক্টরের দিকে তাকাই, যেমন ধরুন ব্যাংকিং আর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মানে বিএফএসআই। বিএফএসআই সেক্টর তো মানে একটা অসাধারণ গ্রোথ দেখিয়েছে। এই প্রেজেন্টেশন অনুযায়ী গত 20 বছরে এর মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় 50 গুণ বেড়েছে। 50 গুণ? বলেন কি? হ্যাঁ, 2005 সালে ছিল 1.8 ট্রিলিয়ন রুপিস, আর মার্চ 2025-এ সেটা 82 ট্রিলিয়ন রুপিস, মানে বার্ষিক গ্রোথটা প্রায় 21% CAGR। অবিশ্বাস্য। আচ্ছা, আর ডিজিটাল বাজার? ভারত তো এখন বিশাল ডিজিটাল মার্কেট, কিন্তু ডেটা নাকি এখানে খুব সস্তা। একদম, বিশ্বের অন্যতম বড় ডিজিটাল মার্কেট হয়েও ডেটা ব্যবহারের খরচ মানে ARPU পার জিবি সেটা এখানে খুব কম, কিন্তু 4G 5G ব্যবহারকারীর সংখ্যা অনেক। ফলে ডিজিটাল সার্ভিসেসের জন্য একটা বিরাট বাজার তৈরি হয়েছে। ঠিক। আর একটা জিনিস তো আজকাল খুব চলছে, কুইক কমার্স, মানে ওই যে খুব তাড়াতাড়ি গ্রোসারি বা মুদিখানার জিনিস ডেলিভারি দেওয়া। হ্যাঁ, কুইক কমার্স। যদিও গ্রোসারি মার্কেটে এখনও পাড়ার দোকান বা অসংগঠিত ব্যবসার ভাগটাই বেশি, কিন্তু অনলাইন গ্রোসারি মার্কেটটা খুব দ্রুত বাড়ছে। একটা পূর্বাভাস বলছে 2024 থেকে 2030-এর মধ্যে এটা বছরে 33% হারে বাড়বে। 33%? তার মানে মার্কেট সাইজটা প্রায় $60 বিলিয়ন পৌঁছতে পারে। হ্যাঁ, সেরকমই একটা ফোরকাস্ট আছে। তো বুঝতেই পারছেন পোটেনশিয়ালটা কোথায়। কিন্তু অনলাইন গ্রসারি মার্কেট নিয়ে কি বলছে? ওটার গ্রোথ নাকি মারাত্মক। আসলেই তাই। ফোরকাস্ট বলছে, মানে পূর্বাভাস আর কি, যে 2024 থেকে 2030 অর্থবর্ষের মধ্যে এটা বছরে গড়ে 33% চক্রবৃদ্ধি হারে বাড়বে। 33% প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছর। মানে এভাবে বাড়লে 2030-এ মার্কেট সাইজ হতে পারে প্রায় $60 বিলিয়ন। বাপরে, এটা তো বিশাল অঙ্ক। আর বড় শহরগুলোতে, মানে টপ 50টা শহরে, সেখানে অনলাইন পেনিট্রেশন আরও বাড়বে বলছে। 2021 অর্থবর্ষে ছিল মাত্র 3.5%, মানে $4 বিলিয়ন মতো। সেটা 2030-এ বেড়ে প্রায় 20.7% বা $60 বিলিয়ন হতে পারে। কিন্তু এত দ্রুত বৃদ্ধি, মানে ডেলিভারি বা অন্যান্য চ্যালেঞ্জ তো আছেই, এটা কি বাস্তবসম্মত? প্রশ্নটা ভালো। চ্যালেঞ্জ অবশ্যই আছে, বিশেষ করে লাস্ট মাইল ডেলিভারি। কিন্তু দেখুন, মানুষের সুবিধার দিকে ঝোঁক বাড়ছে, সময় কম। হ্যাঁ, সেটা ঠিক। আর স্মার্টফোন, ইন্টারনেট তো আছেই। একদম। কোম্পানিগুলো টেকনোলজিতে প্রচুর ইনভেস্ট করছে। তবে হ্যাঁ, কম্পিটিশন বাড়বে, লাভ করা সহজ হবে না। বুঝলাম। আচ্ছা, এবার একটু হসপিটালিটি আর ট্যুরিজমের দিকে তাকাই। ওখানেও কি এরকমই আসার কথা? হ্যাঁ, ওখানেও গ্রোথের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, মূলত 3টে কারণে। কি কি? এক হলো বিদেশি পর্যটক বাড়ছে, মানে FTA। 2, মাইজ অর্থাৎ মিটিং, কনফারেন্স, এই ধরনের ব্যবসায়িক ট্যুরিজম বাড়ছে। আর 3, দেশের ভেতরেও তো মানুষ আগের চেয়ে বেশি ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, FTA ডেটাটা আমি দেখছিলাম। 2011-তে ছিল 6.3 মিলিয়ন, 2019-এ প্রায় 11 মিলিয়ন। কোভিডের পর আবার উঠছে। 2030-এর জন্য কী রকম অনুমান? দেখুন, যদি বছরের 10% হারেও বাড়ে, তাহলেও 17 মিলিয়ন হতে পারে। কেউ কেউ তো আরও বেশি বলছে, 15% গ্রোথে 22 মিলিয়ন, বা ইন্ডাস্ট্রি রিপোর্ট অনুযায়ী 28 মিলিয়নও হতে পারে। দারুণ সম্ভাবনা তো। ভারতের ট্যুরিজম পোটেনশিয়াল তো বিশাল। ঠিক। তো এত সম্ভাবনার মধ্যে ফান্ডটা বিনিয়োগ করবে কিভাবে? ওদের নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। ওরা একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, QLGP। QLGP এটা কি? কিউ মানে কোয়ালিটি বা গুণমান, মানে কোম্পানিটা লাভজনক কিনা, ROC, ROE এইসব দেখে। L হলো লংজিভিটি, মানে ব্যবসাটা টিকবে কিনা। আচ্ছা, মানে দীর্ঘস্থায়ী হতে হবে। হ্যাঁ। G হলো গ্রোথ বা বৃদ্ধি, মানে ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা কতটা। আর P হলো প্রাইস, মানে শেয়ারের দামটা ঠিক আছে কিনা। মানে সস্তায় ভালো জিনিস খোঁজা আর কি। অনেকটা সেরকমই। ওরা এর জন্য PE পেগ ফ্রেমওয়ার্ক
বা ডিসিএফ ভ্যালুয়েশন মডেল ব্যবহার করে। মানে শুধু দ্রুত বৃদ্ধি দেখলেই হবে না, সেটা টেকসই কিনা আর দামটা ঠিক আছে কিনা সেটাও দেখে। বেশ গোছানো পদ্ধতি। পোর্টফোলিও বানানোর সময় কি এরকম নিয়ম মানে? হ্যাঁ, ওদের প্ল্যান অনুযায়ী নিজেদের রিসার্চ করা থিমের ওপর প্রায় 25%, স্টক বাছাই করে 65% আর বাকি 10% অন্য কোনো ভালো থিমে লাগাতে পারে। আর রিস্ক, ঝুঁকি কিভাবে কমায়? সেটার জন্য নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে। যেমন কোনো একটা স্টকে কতটা ম্যাক্সিমাম বা মিনিমাম ইনভেস্ট করবে তার লিমিট আছে। আচ্ছা। কোনো একটা সেক্টরেও বেঞ্চমার্কের থেকে খুব বেশি সরে যাবে না। পোর্টফোলিওতে মোটামুটি 35টার মতো স্টক রাখে ডাইভার্সিফাই করার জন্য। মানে ছড়িয়ে রাখে আর কি। একদম। আর কখন লাভ বুক করবে বা লোকসান হলে স্টপ লস করবে সেটারও নিজস্ব নিয়ম আছে। লিকুইডিটিও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। সব শেষে এই ফান্ডটা সম্পর্কে বেসিক কিছু তথ্য। মানে এটা কি ধরনের ফান্ড? এটা একটা ওপেন এন্ডেড ইকুইটি স্কিম, মানে যখন খুশি টাকা রাখা বা তোলা যায়। ফোকাসটা সার্ভিস সেক্টরের কোম্পানিগুলোর উপর। উদ্দেশ্য? লং টার্মে ক্যাপিটাল গ্রোথ, মানে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেওয়া। এর পারফরম্যান্স মাপা হয় নিফটি সার্ভিসেস সেক্টর ইন্ডেক্সের সাথে। আর বিনিয়োগ করতে গেলে কোনো চার্জ বা মিনিমাম অ্যামাউন্ট আছে? ঢোকার সময় কোনো এন্ট্রি লোড নেই, তবে যদি 90 দিনের মধ্যে টাকা তুলে নেন তাহলে 1% এক্সিট লোড লাগবে। আচ্ছা। রেগুলার আর ডাইরেক্ট দুটো প্ল্যানই আছে। গ্রোথ আর আইডিসিডব্লিউ অপশনও আছে। শুরু করা যায় 500 টাকা দিয়ে, এসআইপিও করা যায় দৈনিক 100 টাকা বা মাসিক 1500 টাকা থেকে। বেশ ফ্লেক্সিবল মনে হচ্ছে। তাহলে মুদ্রা কথা হলো ভারতের সার্ভিস সেক্টর, বিশেষ করে কুইক কমার্স আর হসপিটালিটি, এখানে দারুণ গ্রোথের সুযোগ। হ্যাঁ, আর মতিলাল ওসওয়ালের এই ফান্ডটা সেই সুযোগগুলোই ধরতে চাইছে ওদের QLGP ফ্রেমওয়ার্ক আর রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে। তবে একটা প্রশ্ন মনে আসছে, শুধু একটা সেক্টরের উপর এত ফোকাস করা, এটা কি পোর্টফোলিওকে বেশি রিস্কি করে তোলে না? মানে যদি ওই সেক্টরটা হঠাৎ খারাপ করে? ঠিকই বলেছেন, সেক্টোরাল ফান্ডের এটা একটা দিক। ডাইভার্সিফিকেশন কম হয়, তাই ঝুঁকিটা একটু বেশি থাকে। আবার যদি সেক্টরটা ভালো করে তাহলে রিটার্নও বেশি আসার সম্ভাবনা থাকে। আর এই যে এত দ্রুত গ্রোথ হচ্ছে সেক্টরগুলোতে, এদের লং টার্ম স্থায়িত্ব নিয়ে কতটা নিশ্চিত হওয়া যায়? এটাও একটা ভাবনার বিষয়। কুইক কমার্স বা ট্যুরিজম দুটোই কিন্তু খুব ডাইনামিক সেক্টর, অনেক কিছু বদলাতে পারে। তাই দীর্ঘমেয়াদে এদের পথ চলা কেমন হবে সেটা নজরে রাখতে হবে। এটা নিয়ে বিনিয়োগকারীদের ভাবা উচিত।